আচ্ছা, আজকে আমার সঙ্গে রয়েছে বেঙ্গলি মুভি রিভিউ কমিউনিটির সব থেকে অনেস্ট এবং কন্ট্রোভার্সিয়াল চ্যানেল সুদীপ ফিল্মি রিটেক এবং বহু পুরনো চ্যানেল। তো সুদীপ দা অ্যাকচুয়ালি কর্মসূত্রে এই ওষুধপত্র মেডিকেল এই লাইনের সঙ্গে জড়িত রয়েছে। এবার দুর্গাপুর জাংশনের টিজার ট্রেলার আমার খুব ভালো লেগেছে। আমার ভিডিও বানানো হয়নি, কিন্তু এই সিনেমার যেই বিষয় নিয়ে ফিল্মটা, সেই বিষয়টার সঙ্গে আমরা সুদীপদার থেকে কিছু কথাবার্তা বলবো। সুদীপদা যেহেতু এই পেশাতে যেহেতু রয়েছে, আমাদেরকে আরো বেশি ইনপুট দিতে পারবে যে মেডিকেল দুর্নীতি কিভাবে হয়, জাল ওষুধ এগুলো কতটা রিয়েল, যেসব খবর আসে সেগুলো বিশ্বাস করা যাবে কিনা, রিসেন্টলি ওষুধের দাম বেড়েছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। তো সুদীপদা ওয়েলকাম। ওকে, সুদীপদাকে সবাই মোটামুটি চেনো, সুদীপদার ইন্ট্রোডাকশন করানোর মতো কিছু নেই। তো থ্যাংক সুদীপদা ইউ বলো যে তুমি হিরে মতি কেমন আছো। স্বর্ণজ্যোতি। আমি অনেকদিন পর স্বর্ণ চ্যানেল এলাম। ও আমাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল বলছে, ওর চ্যানেল কম কন্ট্রোভার্সিয়াল নয়, কারণ আমার মতে স্বর্ণ একজন ভীষণ অনেস্ট মানুষ এবং ওর চ্যানেলে যারা কন্টেন্ট দেখে তারা সেটা জানে। তো আমরা মোটামুটি ওয়াইভ লেন্থ ম্যাচ করে আমাদের মানে কাজ দেখার ক্ষেত্রেও হোক বা সেটা নিয়ে কথা বলার ক্ষেত্রেও হোক। তো স্বর্ণ, তুই ভালো কাজ করছিস, অনেক দিন ধরে আমি দেখছি, আমি কথাও বলি। প্লিজ কন্টিনিউ কর সিট দ্বারা সোজা রেখে, ওটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আজকে আর নেই। মানে খুব, বা নেই বলাটা ভুল, মানে খুব কম আছে। আর থ্যাংক ইউ মানে তোর চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, লোকে আমাদেরকে বলে সৃজিত দা হেটার, তো আমরা আজকে একটা কাজ করি। হুম। সৃজিত দা যেহেতু অসুস্থ, হ্যাঁ। আমরা মানে দুজনে মিলেই আমরা তার জন্য প্রার্থনা করছি উনি সুস্থভাবে না, ফেরত যেন একদম। আসেন, এবং উনি সুস্থভাবে ফেরত এসে আমাদেরকে যেন সুস্থ ভালো সিনেমা যেন উনি উপহার দেন, যেরকমটা উনি আগে করতেন। ওকে, এটাই আমি কাম্য একটা এবং এটাই ইন্টারভিউ দেখছিলাম প্রার্থনা। সৃজিতদার সেখানে বলছিলেন তিনি আর দুটোই সিনেমা বানাবেন, মানে যে অ্যালফাবেটের আমাদের অক্ষরগুলো আছে সেগুলো নিয়ে সবগুলোই প্রায় তার কাজ করা হয়ে গেছে, দুটো বা তিনটে বাকি আছে। তো তারপরে আর তিনি সিনেমা বানাবেন না। যদিও আমি চাইছি না যেটা তিনি করুন, তিনি আরো ভালো ভালো সিনেমা দিক, কারণ সৃজিত মুখার্জির আমি বা তুই আমরা কেউ হেটার নই, বরঞ্চ আমি তো সৃজিত মুখার্জির বিশাল বড় ফ্যান। এবং ওই ফ্যান সিনেমাটার কথা আমার মনে পড়ে শাহরুখ খানের, যে একজন সব থেকে বড় ক্রিটিক সেই হয় যাকে সে অ্যাডমায়ার করে, যার কাজ তার ভালো লাগে। তো আমি সৃজিত মুখার্জির বিশাল বড় একজন ভক্ত। এটা হচ্ছে প্রথম কথা, যারা এই কনফিউশনে থাকে তাদেরকে বলে দেওয়ার জন্য। বাট হ্যাঁ, আমি ওইরকম ভক্তের মধ্যে পড়ি না যে খারাপ কাজকেও ভালো বলবো বা কিছু কিছু স্বার্থ সেখানে থাকবে বলে সেটাকে ভালো বলবো। একদম খারাপ তো খারাপ, ভালো তো ভালো। যেমন আমার এই লাস্ট সিনেমাটা রিলিজ করা একদম ভালো লাগেনি, তুই রিভিউ দেখেওছিস। আর তারও আগের একটা সিনেমা যেটা সত্যি বলে সত্যি কিছু নেই, আমার কিন্তু ভালো লেগেছিল। ঠিক আছে, যাই হোক, তোর ওপিনিয়ন ছিল যে ওটা একটা ভালো সিনেমা থেকে রিমেক করা বা অ্যাডপ্ট করা। বাট হ্যাঁ, সেটা মেকিং, তার প্রসেস, তার আর্ট যেগুলো ছিল, যে চেয়ারগুলোর মধ্যে যে ব্যাপারগুলো এনেছিল বা যে পজিশনিং গুলো করেছিল, যে অরিজিনাল সিনেমাটা তো একই জায়গায়, সেখানে এই ভ্যারিয়েশন গুলো সিনেমাটাকে আরো আমার মনে হয় আরো বেশি ভালো করেছিল। তো যাই হোক, সৃজিত দা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আরো ভালো সিনেমা আমাদের জন্য উপহার আনুক, এটাই আমি চাইবো। আর এই আর কি। আচ্ছা, আমি কিন্তু জানি ওনার আরো আপকামিং 4টে সিনেমা আসছে, কারণ টুইঙ্কেল উইঙ্কেল ওটা তো বোধহয় রিলিজ হবে, হুম। লহ গৌরাঙ্গের নাম রে, হুম। তারপরে শুনলাম যে কোন সিরিয়াল কিলারকে নিয়ে কোন অভিনেত্রীকে নিয়ে একটা সিনেমা আসছে। স্বস্তিকা, স্বস্তিকা। আর তোমার ওই কবির সুমনের নাকি বায়োপিক বানাচ্ছেন। তো মানে দুখানা কোথায়, মানে চারখানা তো এখানেই। এবার জানি না আমি কবির সুমনের বায়োপিকটা কি রিউমোর নাকি রিয়েল, সেটা আমি জানি না, কোনো আইডিয়া নেই। না, এরকম আমিও শুনেছি, এবারে দেখা যাক কি হয়। কারণ এই কিল বিল সোসাইটি কে কমপ্লিট হয়ে গেল, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, আমার কোথায় কোন চ্যানেলে দেখছিলাম মনে পড়ছে না ঠিক, বাট সিজিতে এই কথাটা বলছিলেন কোট আন কোট। তো যাই হোক, দেখা যাক। আমিও তো জানি যে 3-4টে সিনেমা লাইন আপ আছে, এবং আমি মন থেকে চাই যে যেন রিটায়ার্ড না করুক সৃজিতদা। সৃজিতদার মধ্যে এখনো সেই ক্যাপাসিটি আছে, যদি তিনি ভালো কাজ করতে পারেন তো আমরা তো দেখার জন্য মুখিয়ে আছি। তো দেখা যাক কি হয়। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে কি দুর্গাপুর জাংশন, ঠিক আছে। হুম। এবং এই যে ওষুধের পিল নিয়ে সেখানে গাছ গদিয়ে যাচ্ছে, বা ওষুধের পিল নিয়ে কিছুটা দুর্নীতি। আচ্ছা সুদীপ দা, তুমি যে প্রফেশনে আছো সেটা সূত্র ধরে জিজ্ঞাসা করি। আমার এটা জানার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা, মানে আমি এটা জানি না অ্যাকচুয়ালি। এই যে অনেকে বলে না যে ওই যে খুব কম দামি যে ওষুধগুলো, যেগুলোর লেবেলিং বা ব্র্যান্ড থাকে না,
জেনেরিক মেডিসিন বলা হয় ওগুলোকে। তো এই জেনেরিক মেডিসিন কি মানে মানুষের কি নেওয়া ঠিক, নাকি মানুষের ব্র্যান্ডেড মেডিসিন খাওয়াটাই ভালো? এই ব্যাপারে তোমার কি মনে হয়? দেখ, খুব আমি যদি এটাকে ইজি ভাবে বলি, ওষুধ তো প্রথমে ম্যানুফ্যাকচার হয়, তারপর সেটা মার্কেটেড হয়, ঠিক আছে? মানে মার্কেটিং এ আসে বিভিন্ন কোম্পানি, তাদের লেভেলিং এর মাধ্যমে সেটা নিয়ে আসে। এবারে কিছু কোম্পানির কোনো ওষুধ মনে কর পেটেন্ট হয় বা তাদের রিসার্চ, ঠিক আছে? অনেক সময় যখন পেটেন্টটা মানে শেষ হয়ে যায় পেটেন্টটা, তখন সেটা যে কোনো কোম্পানি ওটা নিয়ে আসতে পারে, মার্কেটিং করতে পারে, এটা হচ্ছে রুলস। এবারে সাপোজ মনে কর কোনো কোম্পানি থাকে, তাদের যে মলিকুলটা সেটা অন্য কোনো কোম্পানির সাথে শেয়ার করে না। আমি যেমন বলছি, মনে কর তাদের র মেটেরিয়াল যেটা আছে সেটা হয়তো বিদেশের কোথাও একটা ম্যানুফ্যাকচার হচ্ছে, ইন্ডিয়াতে সেটা ইম্পোর্ট হয়ে এলো, এখানে হয়তো সেটা অন্য মলিকুলের সাথে মিশিয়ে ম্যানুফ্যাকচার করা হলো, এটা একটা হয়। অথবা ডাইরেক্ট ওই মলিকুলটা একদম হয়তো বা ওষুধটা একদম বিদেশ থেকে নিয়ে এসে ইন্ডিয়াতে মার্কেট করছে, এরকম এমএনসি কোম্পানি যেগুলো হয় সেগুলো অনেকে করে। যখন পেটেন্ট মানে শেষ হয়ে যায়, তখন অন্য কোম্পানি ওই সল্ট, বেশিরভাগ ক্ষেত্রে ওই মলিকুলগুলোকে আমরা সল্টও বলি যদি ওরাল মলিকুলের আমরা কথা বলি, তো ওই সল্টটা মনে কর তুই একটা কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করিস, ঠিক আছে? এবার আমি হচ্ছি এ বি সি, আমার মতো আরো 5 জন আছে যারা তোর কাছ থেকে ওটা র মেটেরিয়ালটা পারচেস করছি বা কমপ্লিট মেডিসিনটা পারচেস করছি। পারচেস করার পর আমি মনে কর একটা ওষুধের, ফর এক্সাম্পল প্যারাসিটামলের মনে কর আমি একটা নাম দিলাম, তুই আমার একটা কম্পিউটার অন্য একটা নাম দিল, কিন্তু আমরা প্রত্যেকেই তোর কাছ থেকে ওষুধটা নিচ্ছি, আমরা ব্র্যান্ড চেঞ্জ করে দিচ্ছি, তার দাম চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তাই তখন ওই চিন্তাটা বা ওই জিনিসটার আসে না যে মলিকুলটা মানে খারাপ না ভালো, কারণ এক জায়গা থেকেই তো আসছে, বুঝতে পারছিস তো? তখন আর প্রবলেম হয় না। কিন্তু ওই যে বলে একটা, যাদের অরিজিনেটর বা যারা ওষুধটা ক্রিয়েট করছে তাদের মলিকুল একটু ভালো হয়, তো ডাক্তারদের এই মাথায় টেন্ডেন্সি থাকে যে আমরা ভালো কোম্পানির ওষুধ দেবো যাতে পেশেন্ট সাফার না করে। তো তাই এই ডিফারেন্স এটা ক্রিয়েট হয়ে যায়। আর এই যে জেনারিক মেডিসিন হচ্ছে, জেনারিক মেডিসিনের দামটা কম হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো প্রসিডিওর থাকে না। এই যেমন সাপোজ মনে কর ম্যানুফ্যাকচার হলো, তারপরে সেটা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে আসছে, তারপরে রিটেলারের কাছে আসছে, তারপরে তোর কাছে আসছে, এটা একটা লম্বা চেন তৈরি হয়ে যায়। তো জেনারিকে কি হচ্ছে, জেনারিকে প্রথমত ব্র্যান্ডিং হচ্ছে না, প্যারাসিটামলটা তুই প্যারাসিটামল নামেই পাচ্ছিস, ডাইরেক্ট কনজিউমারের কাছে আসছে, ফলে ওই মাঝখানের যে কমিশন গুলো সেগুলো হেঁটে গেল, তার জন্য ওটার দাম কমে গেল। এবারে অনেক ক্ষেত্রে জালিয়াতি গুলো এখানেই হয়, যে সাপোজ মনে কর যেগুলো হসপিটাল সাপ্লাই হচ্ছে সেগুলো হয়তো মাঝখানে কোনো চেঞ্জ হয়ে গেল বা জাল মেডিসিন কেউ দিয়ে দিল, ফলে এই জিনিসগুলো তখন কোয়ালিটিতে একটা ম্যাটার করে যায়। তো এটা একটা পুরো চেন, যে সিস্টেমটার জন্য একটা ওষুধের গুণগত মান নিয়ে আমরা কথা বলি, তার জন্য ল্যাবে টেস্টিং হয়, বিভিন্ন রকম আর&ডি আছে, বা ইউএসএফডিআই আছে, আমেরিকার একটা বড় সংস্থা যারা অ্যাকচুয়ালি এই ড্রাগটাকে কন্ট্রোল করে, আমাদের ইন্ডিয়াতেও আছে ইন্ডিয়ান এজেন্সি। তো এগুলোর উপর বেস করে মার্কেটে হয় একটা ওষুধ আসে। আচ্ছা সুদীপ দা, তুমি তো ফার্মাসিস্ট, রাইট? হুম। হ্যাঁ, তো এই ফার্মাসিস্ট হতে গেলে পরে কিরকম পড়াশোনা করতে হয়, এবং ফার্মাসিস্টের কিরকম গ্রোথ রয়েছে, বা এটা কি কেরিয়ারে অপশন হিসেবে কি ভালো অপশন, সেটার ব্যাপারে তোমার কি মনে হয়? ফার্মাসি আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও আমি যদি দেখি, মনে কর যদি আমি ওয়েস্ট বেঙ্গলে কলেজের কথা বলি যেখানে ফার্মাসি পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ যদি মনে কর 60টা ছিল, তো ফার্মাসি কলেজ হয়তো 10টা ছিল। আজ থেকে 10 বছর আগের কথা বলছি। এখন অনেক ফার্মাসি কলেজ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। আগে যাদবপুর, শিলিগুড়িতে একটা গভর্নমেন্ট কলেজ এবং গুটি কয়েক বেসরকারি কলেজ ছিল, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, এই মিলিয়ে। এখন তুই বীরভূমে পাবি, বাঁকুড়াতে পাবি, বাঁকুড়াতে যদি একটা গভর্নমেন্ট কলেজ আছে, আরো অনেক কলেজ আছে যেগুলো পাবি তুই। এবারে স্কোপ নিয়ে আমি যদি কথা বলি, ফার্মাসি হচ্ছে একটা হিউজ ওয়ার্ল্ড, হিউজ স্কোপ এবং চারিদিকে স্কোপ। লাইক প্রথম ফার্মাসি স্টেপ হচ্ছে আফটার 12th তুই ডিফার্ম করলি, ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটা বিটেকের ক্ষেত্রে হয় ডিপ্লোমা যেটা বলি। তারপরে তুই বি ফার্ম করলি, ব্যাচেলার অফ ফার্মেসি। মানে ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি তুই যদি কোর্সের গুলো যাস ইকুইভ্যালেন্ট। আগে যেমন ডি ফার্মটা 2 বছরের ছিল, এখন ওটা 3 বছরের করে দিয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং এর মতোই। তারপরে তুই এম ফার্ম করলি, মাস্টার্স ইন ফার্মেসি।
এবারে অপরচুনিটিস বললে তুই কিউসিতে গেলি, যেটা আইটি সেক্টরের বিভিন্ন কাজকর্ম থাকে, ডাটা অ্যানালাইসিসে গেলি, ফার্মাকোভিজিলেন্সে গেলি, আবার অন্যদিকে মার্কেটিং এ যাওয়ার সুযোগ আছে ফার্মাসির ক্ষেত্রে। আর হচ্ছে তুই কিউসিতে গেলি বা প্রোডাকশনে, যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি যারা অ্যানালাইসিস করে ওই সব বিষয়ে গেলি। আবার আরেকটা এর পার্ট আছে যেটাকে বলা হয় ফার্ম ডি, যেটা টানা 5 বছরের কোর্স, যেখানে ডক্টরেট ডিগ্রি তুই পাচ্ছিস। এবার আফটার এমফার্ম অনেকে এটা নিয়ে পিএইচডি করছে, ফলে তারা প্রফেসর হিসেবে জয়েন করছে বিভিন্ন কলেজে। তো এর মানে ভ্যারাইটি অফ, আমি যদি তোর ওয়ার্ক শিডিউলের কথা বলি, সেটা অনেকটা আছে। তাই গ্রোথ আছে বলেই এতগুলো কলেজ হচ্ছে এখন নতুন করে সব ছেলেরা পড়াশোনা করছে। তো আমার মনে হয় ফার্মাসিতে অপরচুনিটি আছে, হিউজ একটা প্রফেশনাল জায়গা, এটাই হচ্ছে ব্যাপার। আমি তোকে খুব স্লো মানে যেটুকু বোঝানোর দরকার সেভাবে বললাম আর কি। আচ্ছা, ধরো একটা মানুষ ধরো বিপদে পড়েছে, সে ডাক্তারের কথা মানে ডাক্তারই কি তাকে বলতে পারবে এই ওষুধটা খাও, নাকি একটা ফার্মাসিস্ট অন স্পট যদি থাকে সে তার সিমটম বা অসুবিধা দেখে সে বলতে পারে যে তুমি এটা খাও? দেখ, টেকনিক্যালি আমি তোকে যদি বলি, বিদেশে একটা ডাক্তারের এগেনস্টে অনেক সময় একটা ফার্মাসিস্ট থাকে, বিকজ একটা ডাক্তারের কাজ হচ্ছে ডায়াগনোসিস করা। মানে তোর শরীরে জ্বর হয়েছে, এটা ডাক্তার ডায়াগনোসিস করবে, বাট তুই প্যারাসিটামল খাবি কিনা এটা ফার্মাসিস্ট ডিসাইড করবে। এটা হচ্ছে এই স্ট্রাকচারটা। কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান ল বা ইন্ডিয়ান যে সার্কামস্টেন্সেস আছে সেখানে এই জিনিসটা ফলো করা হয় না। ডাক্তারই ডায়াগনোসিস করে, ডাক্তারই প্রেসক্রাইব করে। আমাদের বা যে কোনো ফার্মাসিস্টের নামের আগে যেমন ডাক্তার লাগে একটা এমবিবিএস স্টুডেন্ট পাস করার পর, আমাদের সেরকম নামে আগে ডিআরএক্স লাগে। বুঝতে পারলি তো? ডক্টর এক্স মানে ডিআরএক্স আছে, সেটা ফার্মাসিস্টের আগে লাগে। তো আমরা লিগেলি কোনো প্রেসক্রাইব করতে পারি না ইন্ডিয়ান সার্কামস্টেন্সেস, মানে ইন্ডিয়ান ল অনুযায়ী। এটা আমরা বলতে পারি না কোনো পেশেন্টকে যে তুমি এই ওষুধটা খেয়ে নাও আমার কথায়, এটাও আমি বলতে পারি না। আমার কাজ হচ্ছে ওষুধ তৈরি করা বা ওষুধের কোয়ালিটি দেখা বা সেটা মার্কেটিং করা বা প্রফেসর হয়ে পড়ানো, ওষুধের কি কোয়ালিটি আছে সেটা নিয়ে দেখা, সেটা বিভিন্ন জায়গায়। কিন্তু হ্যাঁ, আমরা কখনো ওষুধ প্রেসক্রাইব করতে পারি না। অনেকে হয়তো গ্রামে গঞ্জে করে, অনেক ফার্মাসিস্ট ধরাও পড়ে অনেক সময়, বাট লিগেলি সেটা অ্যাপ্রুভ নয় ইন্ডিয়ায়। আচ্ছা সুদীপ দা, তোমার সাথে কোনোদিন কোনো হাতুড়ে ডাক্তার বা কোবরেজের কোনোদিন হয়েছে দেখা? হ্যাঁ, মানে তুমি তো দুর্গাপুরের ওসব দিকে থাকো, মানে বেশি না না, ইন্টেরিয়ার দিক আমি বলতে পারি। দুর্গাপুরে আমি দেখিনি, আমি বরঞ্চ ঝাড়খণ্ডের পেরিফেরিতে এরকম দেখেছি। যারা হয়তো মনে কর, সাপোজ আমি গেছি কেমিস্টে, একজন লুঙ্গি পরে বসে আছে, ঠিক আছে, তো লুঙ্গিটা আবার অন্য অর্থে কেউ যেন না ভাবে, মানে এমনি ক্যাজুয়ালি বসে আছে, আমি এটা বলতে চাইছি। পরে জানতে পারলাম সে ডাক্তার, সে ওখানে পেশেন্টও দেখে, ঠিক আছে। তো তার আবার ফিজ আছে, 150 টাকা হয়তো সে ফিজ নেয়। কিন্তু দেখ, আমি মনে করি কোয়াক ডাক্তার বলে একটা জায়গা হয়, কিন্তু আমাদের এই ডাক্তারদের নিয়ে যখন আমাদের আন্দোলন হয় বা জিনিসপত্র হয়, আমরা বুঝি যে মফস্বলে শহরে ডাক্তারদের পাওয়াটাও অনেক সময় চাপ, মানে যেহেতু মানুষের সংখ্যা এত বেশি সেই অনুযায়ী ডাক্তার, তো গ্রামে গঞ্জে তো অনেক ডাক্তার যেতে চায় না। তো তাদের বেসিক যে রিকোয়ারমেন্টটা আছে, আমরা যদি ফার্স্ট এড ট্রিটমেন্টের কথা বলি, সেটা তারা দেয়। অনেক সময় আমাদের এখানে পড়ানো হয়, মানে তোর কোয়েক ডাক্তার অনেক সময় অনেকে পড়েওছে, সার্টিফিকেটও নিয়েছে, বাট টেকনিক্যালি তাদের কাছে আমার মনে হয় সেই ফুল ডিগ্রিটা যেহেতু নেই, এমবিবিএস ডিগ্রিটা নেই, তাই তারা রাইট ট্রিটমেন্ট করতে পারবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না, এরকম জায়গায় এত বড় একটা দেশে ওই গ্রামে গঞ্জে বা একদম তুই যদি এরকম এরিয়ায় চলে যাস যেখানে কোনো সুবিধা নেই, তো তাদেরকে বেঁচে থাকার জন্য এদের উপরই ভরসা করতে হয়, কি করা যাবে। আচ্ছা, দুর্গাপুর জাংশনে তোমার ট্রেলারের রিভিউটা আমি দেখছিলাম, বেশ ভাল লাগছিল। তো এখানে যেগুলো দেখাচ্ছে যে এটা কোনো চক্র কাজ করছে, এটা কি পুরোপুরি ফিকশন নাকি এটা কাইন্ড অফ রিয়েল লাইফ থেকেই নেওয়া? তোমার এই মেডিকেল থ্রিলার বাংলাতে তো আগে হয়নি, তো দুর্গাপুর জাংশনের এই সাবজেক্টটা কতটা রিয়েল সেটার ব্যাপারে তোমার কি বক্তব্য? না, আমি বলবো শুধুমাত্র বাংলা বলে নয়, আমাদের ইন্ডিয়াতে এরকম কাজ খুব কম আছে। পিল বলে হয়তো একটা তুই সিনেমা দেখতে পারবি, বা কালাপানি ওয়েব সিরিজের যদি কথা বলিস, টু সাম এক্সটেন্ট ওইদিকে কালাপানি একটু হিন্ট করছে, ঠিক আছে, বাট এই সিরিজগুলো তো বড় বড় পর্যায়ের কথা বললাম। বাট
দুর্গাপুর জাংশন অবশ্যই ফিকশনাল করতেই হবে, কারণ সাবজেক্টটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যেটা যদি আমি ডাইরেক্ট কথা বলি অনেক প্রবলেম আছে। ঠিক আছে, মানে এটা একটা গ্যাং, মানে বুঝতে পারছিস তো তুই যে জায়গায় ভাবছিস না, তাদের ভাবনা চিন্তা সেখান থেকে শুরু হয়। তাছাড়া তারা এটা অপারেট করতে পারবে না, এটা এত বড় একটা জায়গা। তো আমার মনে হয় যে পরিচালক যে আছে সে কতটা বাস্তব, কতটা এটাকে ঢেকেছে, কতটা ফিকশন করেছে, সেটা আমরা সিনেমা থেকে বুঝতে পারবো। বাট যেটুকু ফার্স্ট অ্যাপ্রোচে বোঝা যাচ্ছে যে তারা অনেক দিকটা দেখিয়েছে, কারণ এখানে সামান্য একটা ওষুধের কথা বলা হচ্ছে যেটা সেরকম সাইড এফেক্ট করে না, সেটাও এত কিছু সাইড এফেক্ট করছে। এবং ওই ডাব্বাটার মধ্যে একটা ওষুধের মধ্যে তো একটা গাছ হতে পারে না যদি তার মধ্যে ভেজাল না থাকে, তার মধ্যে যদি এইসব জিনিসগুলো না থাকে। তো এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো হিন্ট করেছে দুর্গাপুর জাংশন, সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় শুধুমাত্র পিল বলে নয়, আরো অনেক দিক আছে যেগুলো নিয়ে সিনেমা হওয়া দরকার বাংলায়। তো কেউ তো সাহস দেখাচ্ছে যে এরকম একটা অন্য ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করব, যেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। আমরা এখন অনেক থাকি যে একটা অ্যান্টিবায়োটিক, ফর এক্সাম্পল তোকে বলি, তোর মনে কর এখন তো নিজে সবাই ডাক্তার, তারপর আবার গুগল হয়ে গেছে, দেখে নিচ্ছে যে কি ওষুধ কি ব্যাপার, ডাক্তারের কাছে না গিয়ে ওষুধ খেয়ে নিচ্ছে। এবার অ্যান্টিবায়োটিকের মিস ইউজের তোকে কথা বলি, লাইক তোর অ্যাজিথ্রোমাইসিন একটা ওষুধ হয়, যেটা হয়তো তোর ভাইরাল ফিভারের জন্য দিল, বা আরো অনেক জায়গায় দেওয়া হচ্ছে। তো তোর 5টা ট্যাবলেটের একটা কোর্স, তোকে 5টা ট্যাবলেট খেতে হবে 5 দিন, অথবা 10টা ট্যাবলেট 2 দিন করে খেতে, মানে 2টো করে খেতে হবে 5 দিন। কেউ খাওয়া শুরু করলো, জ্বর হয়েছে, 2টো খেলো, দেখলো ঠিক হয়ে গেলাম, সে কোর্সটা কমপ্লিটই করলো না। এবার এই ওষুধগুলো না, অ্যান্টিবায়োটিক হোক বা এই যে আমরা করোনার সময় ভ্যাকসিন নিচ্ছি, এই জিনিসগুলো কি আমার শরীরে মানে করোনাই কিন্তু পুশ করা হচ্ছে, তাকে হয়তো ছোট মাত্রায় দেওয়া হচ্ছে, যাতে আমাদের যে ইমিউন সিস্টেম থাকে সেটা ওই জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। যখন আমাদের বড় আকারে সেটা অ্যাটাক করবে, তখন আমাদের যেন শরীর বুঝতে পারে যেটা চেনা মলিকুল, একটা ফরেন পার্টিকেল বলে হয়, সেই যদি আমাদের শরীরে ঢুকে যায়, তখন সেটা আমাদের সিস্টেমের বাইরে চলে যায়, তাই আমরা অসুস্থ বোধ করি। আগেই যদি শরীরকে আমি বুঝিয়ে দিই যে এই মলিকুলটা বা এই পার্টিকেলটা আমার শরীরে আছে, এটা পরে আমাকে অ্যাটাক করতে পারে, তখন ওই ব্যাপারটা হয় না। তার জন্যই বলা হয় যে এই যে অ্যান্টিবায়োটিকের যদি মিস ইউজ করতে থাকি, তাহলে যখন বড় পরিসরে আমার শরীরটা খারাপ হবে, তখন ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না, কারণ সেও তো বুঝতে পেরে যাবে না আমার শরীরের কি জিনিস, বা ওই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে ওটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ওই লেস ডোজটার সাথে। তাই আমাদের এখানে মিস ইউজ হয়, তাই অ্যাওয়ারনেসটা আরো দরকার, যেটা এই সিনেমাগুলো কিছু ক্ষেত্রে করবে, কিছু ক্ষেত্রে অনেক ক্যাম্প হয় সেগুলো করে, বাট এগুলো দরকার, এগুলো আরো রিয়েলিস্টিক ম্যানারে দরকার। আচ্ছা, আমি না সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটা পপুলার বিলিফ এখন হয়ে গেছে, এই যে করোনার যে আমরা ভ্যাকসিন যে নিয়েছি, আজকাল এই যে লোকজনের অনেক হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে না, ইয়াং ইয়াং ছেলেমেয়েদের জন্য, অনেকেই দেখছি মনে করে যে এটা ওই করোনার ভ্যাকসিনের জন্য, যে ওই ভ্যাকসিনটা পুরো টেস্ট না করেই তাড়াহুড়ো করে ইয়ে করা হয়েছিল, এটা ওটারই কোনো আফটার এফেক্ট। এটার ব্যাপারে তোমার কি মনে হয়, মানে এটা কি জাস্ট একটা রিউমোর, নাকি এর মধ্যে কোন রকম রিয়ালিটি আছে? মানে তুমি তো ইন্ডাস্ট্রিতে আছো, তো না কি দেখ, মনে হয় ভ্যাকসিন ব্যাপারটা মানে কমপ্লিটলি আলাদা একটা ডিপার্টমেন্ট, সেটা নিয়ে আরো বেশি পড়াশোনা লাগে, আরো বেশি জানা লাগে, নলেজ লাগে। আমি সেই বিষয়টা নিয়ে জানি না অতটাও, বাট আমিও যেরকম আর্টিকেলে কিছু পড়ছিলাম যে এরকম কথা বলা হচ্ছে। বাট আমার মনে হয় কি, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু নলেজ নেই, আর বলা হয় যে হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন কিছু না জানা, তো সেই জিনিস নিয়ে আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই, যখন এত কথাবার্তা হয়েছে, দেখা যাক পরের এগুলো আরো যখন ডিসকাশন হবে, আলোচনা হবে। ভ্যাকসিন নিয়েও তো অনেক কাণ্ড হয়েছে, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। তো আমরা যে এখনো সুস্থ আছি কোভিড এর পরেও, এটা নিয়ে আমাদের মনে হয় সেলিব্রেশন করা উচিত, যে পর্যায়ে আমরা জীবন দেখেছি, যে ভয়ে আমরা কেটেছি এবং কত প্রিয় মানুষকে চলে যেতে দেখেছি। তারপরেও আমার মনে হয় ওই ভ্যাকসিন কাজ করেছে না করেছে তার থেকেও বড় কথা যে আমরা প্রত্যেকে এখন বেঁচে আছি, সুস্থ আছি, এটাই বড় ব্যাপার। আমার মনে হয় অনেকে আবার সেই ট্রিপল ডোজটা ছিল না, বুস্টার ডোজ যেটা বলা হচ্ছিল, ওটা নেওয়ার পর আরো অনেক এফেক্টেড হয়েছে। আমি জানি না, আমি 2টো ডোজই নিয়েছিলাম, আমি আর 3 নাম্বার ডোজটা নিইনি, অনেকে নিয়েওছে আবার। যাই হোক, অনেক রকম ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল, যে যেটা পেরেছে সে সময় নিয়েছে। তখন তো অত জানতো না যে ওই ভ্যাকসিনটা নিলে পরে বিদেশের অ্যাপ্রুভাল পাবো কি পাবো না, নাকি এই হবে। মানুষ দেখেছে আমার জীবনটাকে বাঁচাতে হবে, এবং আমার মনে হয় সেটাই দরকার।
আচ্ছা, আমরা দুর্গাপুর জাংশনে আবার আসবো। সাবজেক্ট বাদ দিয়ে বিক্রমের ট্রিটমেন্ট দেখে, আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করেছো, এটা তুমি এগ্রি করবে কিনা জানি না, এটা মালায়ালাম ফিল্ম মার্ক একটা ভাইব আছে গোটা জিনিসটার মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে। এটার ব্যাপারে তোমার কি বক্তব্য? তুমি না, কতটা তোর কথাটা মালায়ালাম কেটে গেল, ফিল্ম একবার দেখো? বল কি বললি। বলছি যে মালায়ালাম ফিল্মের মতো একটা ভাইব আছে গোটা ট্রেলারটার হুম। মধ্যে, না, এটা আমি অনেকেই agree করি। বলা বলি করছে। হুম। আমি এগ্রি করি, তুমি তার লুক অ্যান্ড ফিলটা যেভাবে দেওয়া হয়েছে বা যে নোটে কাটা হয়েছে না ট্রেলারটাকে, সেটা হ্যাঁ, ফিলটা দিচ্ছে। কারণ প্রথমত এরকম একটা ব্যাপার আছে, তার মধ্যে জার্নালিস্টের একটা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা স্বস্তিকা ক্যারেক্টারটা প্লে করছে। দেখ, স্বস্তিকার ভ্যারিয়েশন নিয়ে আমি কথা এখানে বলছি না, কারণ এখানে আমি রিভিউ করছি না। বাট এই যেভাবে ডিজাইনটা করা হয়েছে না ট্রেলার, এটা সচরাচর বাংলায় আমরা দেখি না। প্লাস কালার টোনটা, মানে ওই যে একটা ডার্কিশ টোন, যে একটা ব্লুইশ টোন হচ্ছে ব্যাপারটার মধ্যে, সেটা আরো ওই ডেপথটা দিচ্ছে। এবং যেহেতু সাবজেক্টটাই একটা ডার্ক, তার সাথে আমার মনে হয় টোনটা খুব ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে। এবং বিক্রম দা সত্যি, মানে বিক্রম দাকে নিয়ে আমি 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 খুব প্রাউড ফিল করি। কারণ যদি খারাপ করতো বা করে ইন ফিউচার, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে, বাট যে রকম সিনেমা তিনি চুজ করছেন বিক্রম দা, এবং সেগুলো ডেলিভারি করছে, কোনো ক্ষেত্রে হয়তো সেটা ওয়ার্ক করছে না, যেমন আগের সিনেমাটা অনেক ক্রিটিসাইজ হয়েছে সেটা নিয়ে। তোমার এটাও অমর সঙ্গী কেমন লেগেছিল? আমার আমার সঙ্গে মোটামুটি লেগেছিল, এমন নয় যে খুব ভালো লেগেছে, আর এমন নয় যে একদম পাতে দেওয়ার মতো নয়, আমার ঠিকঠাক মনে হয়েছে। আর অনেক বেটার করা যেতে পারতো সিনেমাটা নিয়ে। কিন্তু সূর্য আমার ভালো লেগেছিল, লাস্ট সিনেমা। তার আগে একটা সিনেমা করলো পারিয়া, পারিয়া আমার দুর্দান্ত পারিয়া। লেগেছে। হ্যাঁ। তো আমার মনে হয় বিক্রম দা কিন্তু খুব ভালো কাজ করছে। আমার বিক্রমের শেষ যে তিনটে কাজ আমার ভালো লেগেছে, ওই শহরের উষ্ণতম তো দিনে, পারিয়া, আর হুম, শেষ পাতা। শেষ শেষ পাতাতে আমার পাতা নিয়ে, বিক্রমের ক্যারেক্টারটা আমার দুর্দান্ত লেগেছিল। হ্যাঁ আমার আবার শেষ পাতা নিয়ে একটু অবজেকশন ছিল, বাট শেষ পাতা অনেকেরই বলেছে ভালো লেগেছে বিক্রম দা। আমার সূর্য অতটা ভালো লাগেনি, আর অমর সঙ্গীত সিনেমাটাই ভালো না, মানে আলাদা করে হ্যাঁ। বিক্রমকে নিয়ে বলার মতো কিছু নেই। হুম। তো বিক্রমের আরো একটা সিনেমা আসছে রাশ, ওটার একটা পোস্টার দেখছিলাম, তথাগত দান। তথাগত দাস সিনেমা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, ভালো কাজ আসছে বিক্রমদার। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে, আচ্ছা তুমি একটা জিনিস দেখেছো, এই যে খাকিতে, খাকির 3 নম্বর এপিসোডে যে দেখানো হলো না, যে ডেড বডি গলিয়ে সেখান থেকে স্কেলেটন বার করে সেটা দিয়ে বিজনেস হচ্ছে, মানে এগুলো কি রিয়েল টাইমে কি, বা ধরো এই আরজি করের ইনসিডেন্টের সময়ও এরকম অনেক কথাবার্তা হচ্ছিল যে অর্গান ট্রাফিকিং বা এগুলো বেঙ্গলে কতটা অ্যাক্টিভ হ্যাঁ, এই বেঙ্গলে সমস্ত? তো হতো। বেঙ্গলে তো এই যে স্কেলেটন কেস তো বহু পুরনো কেস, মানে যখন বামফ্রন্টের আমল তখন তো ছিল, এটা বিশাল হাইপ ছিল এটা নিয়ে। তখন এখন এটা কি এটা সারা, পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মানে না, এটা কেউ অর্গান জোর ধরে ট্রাফিকিং বলতে আমার পারবে? মনে হয় কোনোদিনই বন্ধ হবার নয়। এবং সেগুলো হয়, আমরা জানতে পারি না। এই যে অর্গান ডোনেশন দেওয়া হয় এত এত, সেগুলো নিয়ে কি হয় আমরা আমরা সাধারণ মানুষ অত ভিতরে যেতে পারি না, এবং কারুর পক্ষেই আমার মনে হয় যাওয়া সম্ভব নয়। তাই এই জিনিসটা আমার বলে দেওয়া যে একেবারেই হয় না, সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। তোর মতোই আমারও অবস্থা, বা যারা দেখছে প্রত্যেকেরই। আর যে হয় না সেটাও আমার মনে হয় না ঠিক, কারণ কিছুদিন অন্তর অন্তর এরকম খবর আমরা দেখতে পাই। আর এগুলো না হলে পরে আমরা সবসময় তো বলি যে সিনেমা হচ্ছে সমাজের দর্পণ। আমি যদি এই কথাটার উপর বেস করি যে সমাজে যা কিছু হচ্ছে সেটা সিনেমার মধ্যে কিছুটা দেখানো হয়, তো যতদিন না সেটা দেখানো হচ্ছে সিনেমায়, ততদিন আমাদের মেনে নিতে হবে যে কিছু না কিছু হচ্ছে। যদিও এটা একটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট, বাট আমার মনে হয় স্টিল এক্সিস্ট করে এরকম কিছু একটা। ওকে, আমরা অনেক ভারী ভারী ডিসকাশন করে নিয়েছি, এবার হুম। একটুখানি হালকা ফুলকা ডিসকাশন করব। হুম। সুদীপ দা, তুমি বাংলাতে মোটামুটি প্রথম 3 মাস কি 3.5 মাস হয়ে গেল, অলমোস্ট 4 মাস কমপ্লিট হতে যায়। তুমি এর মধ্যে এই 4.5 মাসের মধ্যে সব থেকে ভালো বাংলা সিনেমা যদি জিজ্ঞাসা করি, তোমার প্রথমে কোন নামটা মাথায় আসে? তো এই এই কোশ্চেনটা তুই যদি আমাকে করবি আগে বলতিস, তাহলে আমি লিস্টটা বানিয়ে রাখতাম যে মানে সিনেমা কি কি দেখেছি। কারণ আমার কিন্তু হচ্ছে ওটাই তো শর্ট মজা, টাইমের উপরে ওটাই তো চলে। মজা, যে তোমার যেটা যদি ভালো যদি লাগে, তোমার অটোমেটিক্যালি ঠোঁটে একটা নাম আসবে। আমার যেরকম, আমি এক্ষুনি বলতে পারি পাটালিগঞ্জের পুতুল খেলা, ঠিক আছে, মানে আমার দুর্দান্ত এই, লেগেছে। না 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 না, আমি বলবো তাহলে ইয়ে কি বলে ওই সৃজিত দাস সিনেমা।
যেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। হুম। আহ, এই আর দেখো কি তুমি সিনেমা সুজিতদার বেরিয়েছে এত মনে বড় নেই? ফ্যান, তুমি এত বড় আমার ফ্যান, এদিকে লোকজন বলে তুমি নাকি হেটার। ঠিক আছে, ওকে। আমার মনে নেই আর কি কি সিনেমা দেখেছি আমি। আমি মানে আমার এই আমি বললাম না ভুলে যাই। আমাকে কালকে এমন হয় যে আমি কালকে একটা সিনেমা দেখি। অনেকে বলে না যে সিনেমা রেফারেন্স নিয়ে কথা বলা, আমার খুব কম মনে থাকে। কারণ আমি আচ্ছা, তুমি কালকে একটা কাজ, ভাগ্যলক্ষ্মী দেখেছিলে? হ্যাঁ ভাগ্যলক্ষ্মী দেখেছিলে? ছেড়ে দে। পুরাতন দেখেছো? পুরাতন? এই ভাগ্যলক্ষ্মী কিন্তু ভালো ছিল ভাই, মানে খারাপ নয় কিন্তু ভাগ্যলক্ষ্মী। হ্যাঁ, আমি আমি ওটাই বলছি, আমি ওই জন্য মৈনাক জিজ্ঞাসা ভৌমিকের করলাম। তো ভাগ্যলক্ষ্মী ভালো ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ। হুম। তুমি পুরাতন সিনেমাটা দেখেছো? পুরাতন সিনেমা দেখেছি আমি। পুরাতন, রিভিউ করেছো না? হ্যাঁ হ্যাঁ। আমি আচ্ছা এই আমি সিনেমাটা খুব ভালো। মানে কোনটা? ওইটা বল না যেটা পরমব্রত ডিরেক্ট করলো, অপর্ণা সেন আর অঞ্জন দত্ত ছিল। এই রাত তোমার আমার। হুম। হ্যাঁ। আমি অনেক পরে দেখেছি, মানে আমি রিলিজের অনেকদিন পরে দেখেছি সিনেমাটা। আমিও আরেকটা আমিও কোন আমি আমি সিনেমা আমি অনেক পরে দেখেছি। দেখতেই পাচ্ছি না, মানে দেখতেই পেলাম না, একটা ভালো সিনেমা ওটা আমার নাম মনে পড়ছে না, আমাদের এইদিকে রিলিজ করেনি দ্রুত ফরেস্ট থেকে। ওটা ধ্রুবর ওটা আশ্চর্য জীবন। ধ্রুবর আশ্চর্য জীবন, হ্যাঁ আমি দেখিনি ওটা। ওটা কেমন, ধ্রুবর দেখেছিস আশ্চর্য, তুই? হ্যাঁ আমি দেখেছি, আমি রিভিউ করেছি, ভালো সিনেমা, বেশ ভালো সিনেমা, একদম অন্যরকম সিনেমা। অন্যরকম সিনেমা মানে কিন্তু এরকম না যে খুব আতলামি বা অন্যই কিছু দেখাচ্ছে, যা দেখাচ্ছে সেগুলো খুব রিয়েল। ঠিক আছে, না চারখানা ক্রাইমের গল্প আছে। আচ্ছা, ঠিক আছে। ধ্রুবর আশ্চর্য জীবনে আমাকে প্রিমিয়ারে আমার যাওয়ার কথা ছিল, বাট আমি কিছু কাজের জন্য যেতে পারিনি। পরে আমি আফসোস করছি, না আমার চলে গেলেই ভালো হতো, কারণ আমি দেখে নিতে পারতাম। আমি এখনো দেখতে হ্যাঁ, পাইনি সিনেমাটা। তারপরে গ্রিস আমাদের দেশ নয় বলে একটা সিনেমা এসেছিল, ওটা আমি প্রথমবার দেখার পর আমার অতটা ভালো লাগেনি। তারপরে ওই সিনেমাটা নিয়ে আরো কিছু ডিসকাশন শুনলাম, বেশ ভালো। তারপরে আদিত্য বিক্রম সেনগুপ্তর মায়ানগর বলে যে ফিল্মটা, জানি না তুমি দেখেছো কিনা, ওটা ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। ওই কি মান পতঙ্গ যেটা, না না, মন পতঙ্গ না, মায়া নগর, ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। হুম ওটা কি তোমার হয়েছে দেখা? হুম হুম হুম, দেখেছি। ওটা তুমি দেখেছো? কিন্তু কিন্তু আমার এই যে তুই সিনেমাগুলো বলছিস না, আমার তার থেকে আমি যেটা বললাম তোকে যে সৃজিতের সিনেমাটাই আমি এগিয়ে রাখবো। মানে তুই এতগুলো এখন নাম বলে দিলে, আমি তারপরেও বলবো হুম। এই কথাটা। মানে সৃজিতের আমি এই সিনেমাটা বলছি না, কিল দিল সোসাইটি কিন্তু বলছি না, আমি এর কথা বলছি, তোর সত্যি বলে সত্যি কিছু নেই কথা বলছি। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। তো এই হলো কি তাহলে ব্যাপার। এবার কিন্তু তুমি আমাকে একটা আমার কথা মনে বলো। হয় যে এবছর আগের বছরের থেকে তো একটু সিনেমা ঠিকঠাকই আসছে প্রথমের দিকে। আগের বছর যেমন একটা খরা হ্যাঁ, লেগে গেছিল বাংলা সিনেমায়, তার থেকে বেটার কিছু আসছে, দেখা যাক পুরোপুরি কি হয় তুমি এখন বড়। আপকামিং কোন কোন সিনেমা নিয়ে এক্সাইটেড? আমি বাংলা আপকামিং সিনেমা? একটা বিশাল বড় সিনেমা নিয়ে এক্সাইটেড, যেটা হচ্ছে একেন বাবু। আজকে টিজার ড্রপ করা হয়েছে। মানে এই এই কথাটার মধ্যে কি সার্কাজম রয়েছে নাকি ইউ রিয়েলি মিন ইট? পুরোটাই সার্কাজম। বাপি আর প্রমথ, এই দুটো ক্যারেক্টার যে খুঁজে বার করেছে, তাকে আমি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো আমার সাথে যদি দেখা হয়। ঠিক আছে, মানে পুরনো প্রমথ আর ইয়েকে ছেড়ে ওই কি যেন নাম ওর, ওই বল না ওই ছেলেটা যে ছিল, নতুন এসছে সোমক? বাপি যে করছে। আমি 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 চিনি না, আমি খালি সোমক বলে একজনকে চিনি, যে ওই হ্যাঁ ওই ওই রেডিও ওই জকি মনে বোধহয় হয়, ওই করে। মনে হয়। ও ভার তো, মানে ভার ইন দ্য সেন্স খারাপ বলছি না, গোপাল ভাঁড়ও ছিল। আমি ওই মানে ওকে দেখে মনেই হয় না ও একটা অ্যাক্টার। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি শেষ। আমি ওই রাজস্থানে কি একটা যেন ছিল না, যেখানে হ্যাঁ হ্যাঁ বডি হ্যাঁ গলিয়ে দিত না কি করতো, ওই সিনেমাটা দেখে, ওই সিনেমাটা আমি প্রথম দিন দেখেছি, ঠিক আছে, এত গালাগাল দিয়েছি রিভিউ, তো তারপর আমি রিভিউটা আপলোডই করিনি, কি সব দেখাচ্ছে। ঠিক সব আছে। থেকে সেরা লেগেছিল আমার ওই সেই কার্ডের পিছনে কালি কালি ছিল না, সেই ফুলের টপ গুলো যেগুলো পরে রিভিল করবে যে ওখানের মধ্যে এইগুলো রাখা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জিনিসপত্র গুলো। আচ্ছা ওটা সব কি থেকে রাজস্থান? মজার ব্যাপার ওই সিনেমাতে ছিল, তিনটে লোককে কিডন্যাপ করতে দুটো লোক এসছে, তার মধ্যে আবার একজন বাচ্চা। ঠিক আছে, সে একেন বাবুদের টেন্টের মধ্যে ঢুকে গেছে, একেন বাবু বিছানায় শুয়ে হাঁটু দিয়ে মারছে,
মানে মাঝ রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি পেছনে আসছে, দুটো গাড়ি থামিয়ে এসে হাই হ্যালো করে আবার দুজনের গাড়ি দুটো আবার যাচ্ছে। মানে কোনো সিনের কোনো মা বাপ নেই, ঠিক আছে? তুই কি একেন যা বাবু টিজারটা দেখেছিস? আজকে যেটা বেরিয়েছে না, আমি দেখিনি। একবার দেখ। এদের বানারস মানেই ফেলুদার ওই বিখ্যাত চরিত্রকে কেন মনে পড়ে যায়, এবং সবকিছু দিয়ে পরে ওই স্যান্ডউইচ মাসাজ করার কি দরকার পড়ে আমি বুঝি না। মানে আমি টিজারটা রিভিউ করলে আমারও গালিগালাজ দিয়ে দিতাম, ওই জন্য আমি রিভিউ করিনি। আমি এটা কে বানাচ্ছে? ওই জয়দীপ মুখার্জি না কে একটা জন আছে না, উনি বানাচ্ছেন না? ওনার তো আমি অভিনয় দেখেছি। হইচই আর এসভিএফ এর কিছু আমার মনে হয় এরা যেমন তুই যেমন একটা জায়গায় কাজ করিস, তুই তো পে স্লিপ পাস, তুই তো তোর পিএফ আছে, ঠিক আছে, কিন্তু ডিরেক্টররা তো আর কোনো চাকরি করে বলে আমার জানা ছিল না। তো এসভিএফ এবং হইচই এর কিছু চাকরি করা ডিরেক্টর আছে যারাই কাজ করবে, তাদের রিক্রুটমেন্ট হতে থাকে মাঝে মাঝে। বা ওই যে তোদের যেমন বা আমাদের যেমন হয় এমপ্লয়ি অফ দ্য ইয়ার, ওদের হচ্ছে এরকম এমপ্লয়ি অফ দ্য 5 মান্থস বা সিজন, যেখানে একটা অ্যাক্টরকে তারা খুব বেশি হাইপ করে দেবে। আগে সৌরভ দাস ছিল, এখন অনির্বাণ ভট্টাচার্য আছে, কদিন পর আরো কেউ হবে। তো এই চলে ওদের মধ্যে, আমি যেটুকু বুঝেছি। আচ্ছা, একেন বাবু টিজারের রিভিউটা তুমি এখানে করো, ঠিক আছে? লাইভ তোমার চ্যানেলে আসার আগে আমার চ্যানেলে চলে আসবে, ঠিক আছে? শুধু একটা লাইভ টিজার রিঅ্যাকশন। ওয়াও, পুরো একেন বাবু এলেন কেন বানারসে পিন্ডি চটকাতে, নমঘাট ডেসক্রাইব করতে? কি সব হচ্ছে ভাই? দুদিন আগে একটা ওয়েব সিরিজ এসেছিল না, কি যেন, বনে না জঙ্গলে একেন বাবু না কি, টুঙ্কুলুঙে টুঙ্কুলুং 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 চুঙ্কুলুং একেন। একেন বাবু বউকে দেখেছি টিজারে। আমি যখন প্রথম দিকে একেন বাবু দেখা শুরু করেছিলাম না, মানে ঠিক ওই ঢাকার আগের 3টে এপিসোডের যদি আমি কথা বলি, এত চাকচমক নেই ভাই, মনে হচ্ছে যেন একটা ঘরের মধ্যে হচ্ছে, অত ক্যামেরা ভ্যারিয়েশনস নেই, বাট এত কাছের হয়ে উঠেছিল না একেন বাবুটা, এত ভালো লাগতো। এই জবে থেকে এই দুজনকে আনলো, বাপি আর প্রমথ আর জয়দীপ মুখার্জি, শেষ করে দিল। এত বাজে না, মানে দেখা যায় না একেন বাবু। তুমি বই পড়েছো একেন বাবুর একটাও? পড়িনি আমি বই মেলাতে আমাকে বইয়ের পোকা নই তোর মতো। বই মেলাতে ক্যাফে টেবিল বলে একটা প্রকাশনী আছে, তো ওদের কাছে ইয়ের বই পাওয়া যায় একেন বাবু। তো আমি বই দেখছি, আমাকে বলছে যে দাদা আপনার কি ভালো লাগে, আপনার কি থ্রিলার ভালো লাগে? তো আমি বলেছি যে হ্যাঁ আমি পড়ি। দাদা একেন বাবু ট্রাই করতে পারেন, এটা নিয়ে কিন্তু ওয়েব সিরিজও হয়, ঠিক আছে? উনি যে বলেছেন উনি ভালো মন নিয়ে বলেছেন। আমি কাছে গিয়ে ওনার ঘাড়ে হাত থেকে বললাম কাকা আমি সব পড়বো, আমি একেন বাবু পড়বো না, ঠিক আছে? কেন? ভালো তো, এত লোক ভালোবাসছে। উনি খুব সরল মনে বলছেন, কিন্তু আমি বললাম কাকা তোমার কোনো আইডিয়া নেই যে দুনিয়ার সব থেকে 3rd ক্লাস ইরিটেটিং ক্যারেক্টার হচ্ছে কি একেন বাবু। তোমার দোকানে আমি সব বই কিনে নিতে আমি রাজি আছি, একেন বাবুর আমি একটা বই আমি টাচ করব না। যাই হোক, তুমি একেন বাবুর পরে কোনটা নিয়ে এক্সাইটেড? দেখো আমি তোমাকে রক্তবীজ, রঘুডাকাত ওসব নিয়ে কোয়েশ্চেন করবো না। আমি যেরকম ধরো রাপ্পারায় নিয়ে আমি খুব এক্সাইটেড, ওটা নিয়ে আবার কন্ট্রোভার্সিও হয়ে গেছে। ওই ক্যারেক্টারটার কমিক্স গুলো আমি পড়েছি, আমার কাছে আছেও, ঠিক আছে? না আমি কিন্তু রাজ সিনেমাটা নিয়েও বেশ এক্সাইটেড। তার দুটো রিজন আছে। কারণ হচ্ছে দেখ, তথাগতদার যে সিনেমা বানানোর প্যাটার্ন না, তুই যদি দেখিস, ওর একটা এলিমেন্ট সিনেমার মধ্যে খুব ইউজ হয়, সেটা হচ্ছে অবশ্যই সেটার মধ্যে একটা জলের ব্যাপার থাকে। তুই যদি ইউনিকর্ন দেখিস বা ওই কি বলে ভটভটি সিনেমাটা দেখিস, ঠিক আছে, বা তার মধ্যে একটা পশু প্রেমের ব্যাপার থাকে। কিন্তু রাজ সিনেমাটা না একটা অন্যরকম কথা বলছে। অবশ্যই একটা বড় পরিসরে একটা বিগ স্কেল আছে, সাবজেক্টটা যেহেতু রাজ, সেটা একটা আমার দেখার ব্যাপার আছে যে ওই এটা তো ফ্যামিলি ড্রামা, এটা তো একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম। হ্যাঁ, কিন্তু তথাকথিত সেরকম কিন্তু কাজ করেনি ফ্যামিলি ড্রামা নিয়ে, তো আমি সেই জন্য দেখার অপেক্ষায় আছি। আর আচ্ছা এটা কি হতে পারে? হ্যাঁ, পারিয়া 2 কি এবছর আসছে? পারিয়া 2 বোধহয় শুটিং শুরু হবে বোধহয় পরের বছর থেকে, এই বছরের এন্ডে, জানি না।
আচ্ছা, এটা যদি কেউ বলে যে তথাগত মুখার্জি সেরকম ভাবে কমার্শিয়াল সাকসেস পেল না বলে উনিও ফ্যামিলি ড্রামা করতে আরম্ভ করলো, তাকে তুমি কি বলবে? না, আমার মনে হয় তথাগতদার কি বলে এরকম তো কোনোদিনই ছিল না, কারণ তথাগত এমন এমন সিনেমা করেছে যেগুলো মানে সোকল্ড কোনোদিনই সেই কমার্শিয়ালি সাকসেস পায়নি। তথাগতদার আমি যদি তোকে যে পুরো কথা বলি, তথাগত একটা সিনেমা বানিয়েছে যেটা পুরো ওয়ান টেকে সিনেমা, ঠিক আছে, বাংলা সিনেমা এত বড়, হ্যাঁ, ওই এরকম সিনেমা গোপনে মদ বানিয়েছে। ছাড়ান না, গোপনে মদ ছাড়া, ওটা রিলিজ পায়নি, কিন্তু আরো একটা কি যেন করেছিল, ওটাও কিন্তু রিলিজ পায়নি। তো তথাগতদের তুই যদি কমার্শিয়াল অ্যাসপেক্টস এর কথা বলিস, পারিয়া একটা ভালো কালেকশন করেছিল, ঠিক আছে, তাছাড়া আমার মনে হয় সেরকম ওয়ার্ক করে না। ভটভুটিও সেরকম কমার্শিয়াল সাকসেস পায়নি, কিন্তু তথাগত আমার মনে হয় সিনেমা একই জিনিস রিপিট করে না। তথাগত সিনেমার মধ্যে একটা সিনেমাটিক ভ্যালু আছে, একটা গ্রামার আছে, একটা একটা বিশ্বাস আছে। তো তথাগত আমার খুব পছন্দের একজন ওই জন্য ডিরেক্টর, যে ও না মুখের উপর কাজ করতে জানে। তো যদি কেউ বলে যে ও ইয়ে পাচ্ছে না বলে, ওই কমার্শিয়াল সাকসেস পাচ্ছে না বলে ফ্যামিলি ড্রামা ও করছে, এটা কমপ্লিটলি ভুল কথা। মানে আমার কাছে এর কোনো জাস্টিফিকেশন হতে পারে না। সে একটা আমি আমি ইভেন আমি অনেক সময় বলেওছি যে এরকম অনেক ডিরেক্টর আছে যে সেম জনারে কাজ করে বছরের পর বছর, তাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার অনেক ডিরেক্টর আছে যে চাই সবকিছু আমি এক্সপেরিমেন্ট করব, দেখি না করে। এবারে সব তো ভালো নাও হতে পারে, কিন্তু আমার কাছে তো এই আফসোসটা থাকবে না যে আমি একটা লাভ স্টোরি বানালাম না, একটা ফ্যামিলি ড্রামা বানালাম না, একটা থ্রিলার বানালাম না। আমি বানাই আমার মতো, তারপরে দেখা যাবে কোনটা আমার জন্য ওয়ার্ক করলো। তো এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে তথাগতদার, সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের। এবারে সিনেমাটা ভালো হতেই পারে, সব ফ্যামিলি ড্রামা তো আর খারাপ না। আচ্ছা, সিরিয়াল না বাংলাতে এই বানলেই মুহূর্তে বাংলাতে এই মুহূর্তে সব থেকে প্রমিসিং ডিরেক্টর তোমার কাকে মনে হয়? বিগ নাম বাদ দিয়ে, মানে কৌশিক গাঙ্গুলি, সৃজিত, নন্দিতা শিবপ্রসাদ, এগুলো বাদ দিয়ে খুব প্রমিসিং কাদেরকে তোমার মনে হয়? সৌকর্য ঘোষাল, সায়ন্তন ঘোষাল, নির্ঝর মিত্র, নির্ঝর মিত্র আমি টাইটেলটা ভুল বললে সরি, অভিরূপ ঘোষ। সৌকর্য ঘোষালটা কে, উনি কি বানিয়েছেন? সৌকর্য ঘোষাল রেনবো জেলি, বা তোর ওইটা যে লাস্ট সিনেমাটা যেটা বেরোলো ওই জয়া আহসানকে নিয়ে, কি যেন ভূত, ভূতপড়ি, ভূতপড়ি। ভূত পড়ি। আচ্ছা, আর সায়ন্তন ঘোষালকে? সায়ন্তন ঘোষালে তো অনেক, জকের ধন যে বানিয়েছে। আচ্ছা, ওকে, ওই যে সরলাক্ষ হোম যিনি বানাচ্ছেন, সায়ন্তন ঘোষাল, রাইট? ওকে, ওই পরমব্রতর সাথে ওই যে অ্যাডভেঞ্চার ফিল্মগুলো যিনি করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিরূপ ঘোষকে তো চিনি, আরেকটা কার নাম বললে? নির্ঝর যে তোর শিকারপুর বানিয়েছে, বা যে ডাইনি যে বানিয়েছে। আচ্ছা, অঙ্কুশ আর বিক্রম, এদের দুজনের মধ্যে তুমি কাকে তুমি এগিয়ে রাখবে? মানে কোন অ্যাসপেক্টসে বলছিস, কোন পার্সপেক্টিভে? মানে প্রমিসিং, ঠিক আছে, প্রমিসিং দেখ, নিয়ে তো। আমার মনে হয় যে অঙ্কুশদার অবশ্যই অঙ্কুশদা অনেকদিন আগে থেকে শুরু করেছে সিনেমা, বিক্রম তো অনেক পরে করছে, কিন্তু অঙ্কুশদা কোথাও গিয়ে না এখন একটু হারিয়ে যাচ্ছে, যেখান থেকে আমার মনে হয় অঙ্কুশদার একটু কামব্যাক করার জায়গা রয়েছে। কারণ আমি মনে করি অঙ্কুশদা কিন্তু খারাপ অভিনেতা নয়। যেরকম আমরা ইয়াসকে নিয়ে বলি যে একদম হয় না, একদম পারে না, অঙ্কুশদা কিন্তু সেরকম নয়, তার থেকে অনেক ভালো অভিনেতা। আমাদের মজার সিনেমা দিয়েছে, ওই যে সিন গুলো আছে, সেই রসগোল্লা সিনটা না ওর আর সৌরভ দাসের, ওটা আমার মনে পড়লেই হাসি পায়। ওই সিনটা ছলো ছলো নয়নে যে গানটা আসছে, তো আমার মনে হয় অঙ্কুশদা কমিক রোলে ফাটিয়ে অভিনয় করতে পারে যদি ঠিকঠাক রোল পায়। এবারে বিক্রমদার আমি যদি রিসেন্ট কাজ দেখি বা লাইন আপ দেখি, তাহলে বিক্রমদা ফাটিয়ে করছে। তো তার জন্য আমি বিক্রমদাকে সামান্য হলেও এগিয়ে রাখবো, কারণ তার কাজ কন্টিনিউ হচ্ছে, প্লাস সে স্ক্রিপ্টেও একই কাজ রিপিট করছে না, সবকিছুকে সে এক্সপেরিমেন্ট করতে চাইছে। আবার এরকমও নয় লাইক কৌশানি বা বনি যেটা হয়ে গেছে, যে সব কাজ করে নিচ্ছে বা যেটাই পাচ্ছে সেটাই করে নিচ্ছে। মানে বনির এজোর মধ্যে এটাই মুশকিল যে ও চুজ করতে পারছে না। ও যদি সময় নিয়ে একটা কাজ করে না, যে এক বছরে 2টো সিনেমা করলাম, ভালো স্ক্রিপ্টে কাজ করলাম, বেশি টাইম নিয়ে করলাম, বনিও খারাপ অভিনেতা নয়। আজকে কৌশানি কিন্তু প্রমাণ করে দিল যে ভালো যদি ডিরেক্টর পায়, আমি কিলবিলের কথা বলছি না, আগের সিনেমাটা যেটা শিবুদা নন্দিতার সাথে করলো, আমার মনে হয় ভালো ডিরেক্টর আর নিজে যদি সময় দেয় না কেউ, ভালো কাজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বেরিয়ে গেছিলে নাকি? হ্যাঁ, ভুল করে চাপ পড়ে গিয়ে আমি এদিকে চাপ দিতে ওদিকে চাপ দিচ্ছি, চাপ ও ঠিক দিচ্ছি। আছে। হ্যাঁ।
হ্যাঁ, ওটাই তুমি যেটা বলছিলাম যে বলছিলে বলো। সেই জায়গা থেকে আমি মনে করি এখন বিক্রম দা একটু হলেও এগিয়ে আছে। বুঝলাম। তো এই হলো গিয়ে আমাদের আলোচনা। আমরা সুদীপদের সাথে কথা বললাম। দুর্গাপুর জাংশন সবাই দেখবেন আশা করছি। ওকে। এবং যাদের একটু অন্যরকম, আচ্ছা, আরেকটা ট্রেলার খুব ভালো। তুমি অঙ্ক কি কঠিনের ট্রেলারটা দেখেছো? হ্যাঁ, আমার মনে হয় এটা নিয়েও কথা বলা দরকার। এটা খুব একটা ইম্পর্টেন্ট সিনেমা, আমি যেটা ভুলে যাচ্ছিলাম যে অঙ্ক কি কঠিন আমি রিভিউ করেছি, অঙ্ক কি কঠিনের ট্রেলারের একটা দারুণ সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে, দারুণ দারুণ সাবজেক্ট। দারুণ। এবং সৌরভ এবং কিছু পালতি ফ্রেমিং রয়েছে না, তুমি কিছু ফ্রেমিং দেখবে, বাচ্চাগুলো হেঁটে যাচ্ছে, সাইড থেকে নিয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে ব্যাকগ্রাউন্ডে পুরো আকাশ, ফ্ল্যাট, মানে পুরো ছবির মতো লাগছে। আমরা বলি যে পেইন্টিং এর মতো, ঠিক আছে, পুরো পেইন্টিং এর মতো লাগছে। আর সৌরভ পালতির একটা বই এবার বইমেলাতে খুব ভাইরাল হয়েছিল, বুঝলে তো। আমি ওটা অনেক পরে জানতে পেরেও আমি কিনতে গিয়ে আর পাইনি, ঠিক আছে। এমনি তো কমিউনিস্ট মাইন্ড সেটআপের লোক, আমি জানি না যে কতদূর আমার কি ভাল লাগবে, কিন্তু আমি অঙ্ক কি কঠিনের ট্রেলারটা দেখে আমি মুগ্ধ। আমি লাইক, ভাই এই সিনেমাটা আমি দেখতে যাচ্ছি, আমি রিভিউ করবো এই সিনেমাটা। এবং এরকম সিনেমা খুব কম আসে। মানে দেখ, প্রথমত অনেকে হয়তো রানা সরকার ভাববে, নাম আছে আগের, যেহেতু ওই সিনেমা ফিনেমা তার ব্যাপারগুলো আছে, বাট দেখবি যে এই সিনেমাটা না ওইসবের বাইরেও পালোধি বা সৌরভ পালোধির যে একটা আইডিওলজি আছে, তুই যেটাই বল, সেটা কমিউনিস্ট হোক বা যেটাই হোক, সেই জিনিসগুলো যেভাবে পুট করেছে, ওই যে লাস্টের ডায়লগটা, অক্সিজেন সিলিন্ডার না সিন্ডিকেট, যেটা কোভিড পিরিয়ডে কিরকম হয়েছে আমরা প্রত্যেকে জানি। অক্সিজেনের প্রয়োজনীয়তাটা আমরা অতটা জানতাম না যে আমরা এরকম হতে পারে। এবং এরকম অনেক ডায়লগ আছে। প্লাস যেভাবে তিনটে ছেলে মেয়েকে যেভাবে দেখাচ্ছে, তাদের ড্রিম এবং তার ভিতরের যে মিনিং গুলো আছে না, প্রত্যেকটা ডায়লগের আমার মনে হয় 2-3টে করে মিনিং আছে, দুটো ডবল মিনিং না ট্রিপল মিনিং এ পর্যন্ত চলে যাচ্ছে কিছু কিছু ডায়লগ। তো দারুণ লিখেছে। এবং ট্রেলারটা যদি এত স্ট্রং হয় না, তখন বেশ একটা ভালোবাসা জন্মায় যে না, এই সিনেমাটা দেখতেই হবে সবার আগে, যাই হয়ে যায়। কিরকম কম ভিউ পেয়েছে দেখো, মানে আমি ঠিক বুঝি না যে মানুষ আবাল ছাবাল সিনেমা চলে যায় গাঁতি গাঁতি দেখতে, এগুলো দেখে না। আর কিরকম অদ্ভুত ব্যাপার, একটা বড় ডিরেক্টরের ভাটের ছবি দেখে ধরে নেবে যে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা উচ্ছন্নে গেছে। তুই একটা অপরিচিত ডিরেক্টরের সিনেমা দেখছিস না কেন? দেখবে না তো। আজকে তুই ভাব না, আজকে বেলাইন কজন দেখেছে হলে গিয়ে, বা কি বাবুর মেঘ ছিল, আরে মানিক বাবুর মেঘ কতজন হলে গিয়ে দেখছে। তো এই সিনেমাগুলো যখন মানুষ হলে যাবে, যখন দেখবে, তখন মানুষ যদি কথাটা বলে যে বাংলা সিনেমা চলছে না, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে, আমি শুনবো। আজকে তুই যে কথাটা বললি যে এই যে আরে বল, যে সিনেমাটার নাম বললি, ধ্রুবর আশ্চর্য জীবন, আমি দেখতে পারিনি কারণ আমার কাছে সিনেমা হলে পৌঁছাচ্ছে না। এই দোষটা তো ফিল্ম মেকারদেরও বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদেরও। মানছি আমি, তুমি প্রথম সপ্তাহে রিলিজ দিতে পারছো না, পরে দাও। তুমি মফস্বলের সিনেমাটাকে আনো, তুমি দুর্গাপুর আসানসোলের সিনেমা আনছো না। কলকাতা কেন্দ্রিক অডিয়েন্স আছে, বাট এই সিনেমাগুলো তোমাকে তো স্কোপ দিতে হবে বাইরে আসার। আমি বারবার বলি, এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। পরে তোর মনে কর উইন্ডোজ হোক বা এসবিএফ হোক, কিছু কিছু ধানবাদে বাংলা সিনেমা আনে, কাকাবাবু আনছে, বা উইন্ডোজ বেশিরভাগ সিনেমায় ধানবাদে আনে। তুই বিশ্বাস করবি না, পুরো হল ভর্তি, হাউসফুল। আমি রেগুলার, যেহেতু আমার বাংলা কমিউনিটির সাথে এখানে যোগাযোগ আছে, আমাকে ফোন করে, আমি হলে এমনিও চলে যাই, আইনক্সের পরিচয় আছে আমার যে মালিক তার সাথে, বা সরি ম্যানেজার তার সাথে, গিয়ে দেখছি হাউসফুল ভাই, টানা 4 দিন ধরে। বাংলা তুই ওয়েস্ট বেঙ্গলে 4 দিন হাউসফুল পাবি না সিনেমায়। কিন্তু তাদেরকে এই জিনিসটা বলার পর তারা কোথায় রিলিজ করবে? জামশেদপুরে, রাঁচিতে, যেখানে হয়তো রিলিজই পাবে না। কিন্তু ওই ডিস্ট্রিবিউটার তাদের লাইন আপ হয়ে আছে, যে তারা মনে করে প্যান ইন্ডিয়া রিলিজ মানে ঝাড়খণ্ড মানে রাঁচিতে রিলিজ করাতে হবে। আরে ভাই, তোমাকে মার্কেট সার্ভে করতে হবে। তোমার রাঁচির থেকে বেশি বাঙালি ধানবাদে, তুমি ধানবাদে রিলিজ না করে তুমি রাঁচিতে রিলিজ করছো। তো সিনেমাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও তো মেকার্সদের নিতে হবে বা ডিস্ট্রিবিউটারদের নিতে হবে। তবে পরে তো আমরা বলতে পারবো যে না, আজকে মানুষের কাছে ওই বড় ডিরেক্টরের সিনেমা প্রচুর সংখ্যক হলে রিলিজ পেয়ে যাচ্ছে। তখন গিয়ে আমরা গাল দিচ্ছি, এই কমেন্ট করছি যে দাদা আমার টাকা ফেরত দাও, ঠিক আছে। কিন্তু ভালো সিনেমার পাশে সত্যি করে কেউ দাঁড়াচ্ছে না। এবং সৌরভদার এই সিনেমাটা হোক, অঙ্ক কি কঠিন, এই সিনেমাগুলো যদি না দেখে মানুষ, তাহলে পরে আর আমাদের বাংলা কোনোদিনই না, বাংলা তুই যদি হিস্ট্রি দেখিস সিনেমার, আমাদের বাংলা সবসময় নিজস্বতার কথাই বলেছে। আজকে তুই
যাই সিনেমা দেখ, সেটা সত্যজিৎ রায়বাবুর আমল থেকে হোক বা যে কোনো সিনেমার ক্ষেত্রে দেখবি তুই বাঙালি আনা ছিল, মানুষ সেটাই দেখে বড় হয়েছে। হঠাৎ করে এই যে একটা রিভলিউশন আনা, বাংলাদেশের সিনেমাকে নকল করা, সেটাও হয়তো কিছু সময় মানুষ একসেপ্ট করেছে। যখন একদম সাউথ থেকে নকল হতে চাইলো, পুরো বাংলা থেকে ব্যাপারটা ঘষে গেল বা সরে গেল। কেননা সাউথে তুই যখন নকল করছিস তখন সাউথের কালচারটাকে তুই নিয়ে আসছিস বাংলার মধ্যে। যতই তুই চেঞ্জ কর, বাংলা ভাষা ঢুকিয়ে দে, তুই কালচারটাকে তো অ্যাডপ্ট করতে পারছিস না। আজকে মৌচাক কেন আমাদের এত প্রিয় সিনেমা, কারণ তার মধ্যে পুরোটাই বাঙালি আনা, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় তার জন্য মানুষ আরো বাংলা সিনেমা থেকে সরে গেছে। আবার সেটাকে ফিরিয়ে আনা দরকার, যেটা আমার মনে হয় অনেক ডিরেক্টর ট্রাইও করেছে, অনেক সময় কৌশিক গাঙ্গুলি অনেক সময় ট্রাই করেছে বা করছেও, বাট সেইভাবে আর আমার মনে হয় এই সিনেমাগুলো না দেখলে অঙ্ক কি কঠিন হোক বা বেলাইন হোক বা ধ্রুবর আশ্চর্য জীবন হোক, হবে না। তুই ওই সিনেমাটার নাম বললি, ওই সিনেমাটাও কটা হলে রিলিজ করেছে বল? কি যেন, মান পতঙ্গ না মন পতঙ্গ তো কোথাওই করেনি। তারপরে নন্দনে ওই সিনেমাটা তো আমার মানে দেখা মানে একটা যুদ্ধ। আমাকে প্রিমিয়ারে ডেকেছিল, গেলাম, প্রিমিয়ার এত লেটে শুরু হয়েছে, আমার অফিস ছিল, আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। তারপরে নন্দনে যখন মুক্তি পেলো, প্রিমিয়ার হয়েছিল পুষ্পার সময়, তখন হলই পাইনি, ঠিক আছে। তারপর পরিচালক অসুস্থ হয়ে পড়লেন, ওকে, তার অপারেশন হলো। তারপরে সিনেমাটা নন্দনে যখন মুক্তি যখন পেলো, এই কিছু 1 মাস মতো বোধহয় আগে, একদিনকে গেলাম দেখতে, গিয়ে দেখি হাউসফুল। আমি লিখলাম যে এই নিয়ে 2 বার সিনেমাটা দেখতে এসে দেখতে পারলাম না, এরকম সচরাচর হয় না। তারপরে 3 নম্বর বারে গিয়ে আমি পেলাম দেখতে। বেলাইনে তো আমি নোংরা কাজ করেছিলাম। বেলাইন আমি একটা বন্ধুর সঙ্গে দেখতে গেছি, আমি টিকিট কেটেছি, মানে যেদিনকে আমি টিকিট কাটছি, আমি পরের দিনকে দেখতে যাব, গিয়ে দেখছি আমি গতকালের টিকিট কেটেছি, মানে আমি এত বড় গান্ডু, ঠিক আছে। তারপরে আমাকে আবার টিকিট কেটে আমাকে ঢুকতে হলো, ওকে। তো কিন্তু হ্যাঁ, আমি এই সিনেমাগুলোর খোঁজ খবর রাখি। আমি অঙ্ক কি কঠিন তো আমি দেখতে যাবই, ঠিক আছে। না, তোর জন্য অ্যাডভান্টেজও আছে, তুই দেখ অনেক সিনেমা থাকে, তুই যেগুলো বলছিস সেগুলো কলকাতায় রিলিজ করে। এবার আমার পক্ষে এখান থেকে গিয়ে কলকাতায় সব সিনেমা দেখা না না না, এরকম অনেক সময় হয়, যেমন বেলাইন মনে কর, আমি বেলাইন হয়তো আমি স্ক্রিনারে দেখেছি, মানে আমাকে ওখানে পিয়ার স্ক্রিনার পাঠিয়ে দিয়েছিল বেলাইন, ঠিক আছে। তো আমি বেলাইন নিয়ে যখন কথা বলেছিলাম, লিখেছিলাম ফেসবুকে, তখন বেলাইন কেউ দেখেইনি, মানে অত হাইপ ক্রিয়েট হয়নি। কারণ আমি রিলিজের আগে সিনেমাটা, আগের দিন বা সেই দিন, সরি, রিলিজের দিনে আমি সিনেমাটা দেখেছি, আমাকে স্ক্রিনার পাঠিয়ে দিয়েছিল। তো আমাকে যদি এই ফেসিলিটিটাও দেয় না কেউ, আমি এইরকম নয় যে আমি এই ফেসিলিটি কি করে পাওয়া যায় গো? আমি পয়সা দেবো, ঠিক আছে, আমি টিকিটের পয়সা দেবো, বাট আমাকে বাড়িতে যদি মানে যেতে না আমার দম বেরিয়ে যায়, ঠিক আছে। এখান থেকে পছন্দ করি রে, বড় সিনেমা, মানে সিনেমা হলে দেখাই আমি পছন্দ করি, কিন্তু আমার কাছে অপশন নেই, তোর কাছে আছে। তাই আমার স্ক্রিনার দেয় বলতে, স্ক্রিনার পিআরআই পাঠাই তোকে, মানে ফোন করে পাঠাই বা যেটাই হোক পাঠাই, যারা মনে করে যে সুদীপ দেখলে পরে একটু ভ্যালু এডিশন হতে পারে বা ভালো লাগবে। আমার কাছে খুব দাবি ক্লিয়ার। তুই ভালো করেই জানিস ওইসবে তো নেই যে আমি পয়সা নেবো সিনেমা রিভিউ নেই আমাদের, ঠিক আছে। আমি পিয়ারদের বলে দিই এটা, যে আমি স্ক্রিনার, আমাকে বলে যে স্ক্রিনার দিচ্ছে, আমি এটাই বলে দিই যে আমি কিন্তু দেখবো, আমার যেমন লাগবে আমি তেমনই বলবো, সেই শর্তেই আমাকে দিও। তো অনেকে পাঠায় যারা মনে করে যে ঠিক আছে, যা বলবে তাই বলবে। আর অনেকের দাবি যদি এটা থাকে স্ক্রিনার দিয়ে পড়ে যে না তোমাকে ভালো বলতে হয়, বলবো দাদা তাহলে আমাকে স্ক্রিনার পাঠানোর দরকার নেই, আমি এমনি যখন টাইম পাবো হলে গিয়ে দেখে নেবো। এমনি তো আমি তো যাই, এমন নয় দুর্গাপুর আসানসোলে রিলিজ করে আমি তো চলেই যাই, কিন্তু তার বাইরে কলকাতা যাওয়াটা সম্ভব নয়। টু সাম এক্সটেন্ড আমি হয়তো রবিবার দিন বর্ধমানে চলে গেলাম, যদি আমার খুব পছন্দের সিনেমা হয়। কারণ আমি এরকমই দেখেছি যে কলকাতায় আসানসোলে না এলে বর্ধমানে আসেন। আর তুমি যাও কিভাবে, মানে তোমার গাড়ি রয়েছে নাকি ট্রেন বাস ধরে? না না, বর্ধমানে করলে পরে ট্রেনে চলে যেতে হয় রবিবার, তাহলে আমি রবিবার দেখি, ছুটির দিন রবিবারে যাই। আদারওয়াইজ তো আমার আসানসোল হলে পরে আমি কাজ টাজ করে চলে যাই আসানসোলে দেখে নি। আসানসোল আমার এখান থেকে কতক্ষণ হাঁটলি, 40 মিনিট লাগে, 30-40 মিনিট, তো বড় ব্যাপার। ওকে, তো আমাদের শেষ এবং ফাইনাল কোশ্চেন হচ্ছে কি, তুমি বিয়ে কবে করবে? তুমি যে বললে বিয়ে করব, ডাকবো, আসবি, থাকবি, খাবি, কবে কবে হবে? তার আগে কিছু
তার আগে কিছু পেড রিভিউ করতে হবে, খরচাটা তার আগে কিছু পেড রিভিউ করতে হয় নাকি? তার মানে তুমি বলতে যাচ্ছ যে রিভিউ কমিউনিটিতে আচ্ছা থাক, আমি এই কোয়েশ্চেনটা করবো না, ঠিক আছে। হ্যাঁ, নো কন্ট্রোভার্সি, অনলি ক্লিন ডিসকাশন, নো কন্ট্রোভার্সি। তো ওকে, আমরা মোটামুটি আমাদের সমস্ত টপিকই আমরা কভার করে ফেলেছি এবং সুদীপদার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো। সুদীপদা, তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাহলে তুমি বলতে পারো। না, অডিয়েন্সরা খুব বুদ্ধিমান আমি মনে করি এবং আমি চিরকাল মনে করব, বাট যখন দেখি কিছু কিছু ক্ষেত্রে যে তারা সবকিছু জানে বাট তারপরেও অন্ধভক্ত হয়ে যায়, তখন একটু খারাপ লাগে। এটা একটা পার্সোনাল মানে অভিব্যক্তি যেটা আমি বয়ান করলাম। আদারওয়াইজ আমি মনে করি অডিয়েন্সরা আজকাল খুব বুদ্ধিমান, তারা আজকাল নয় চিরকালই ছিল, তারা ভালো কাজকে সাপোর্ট করে, তোকেও সাপোর্ট করছে, সবাইকে সাপোর্ট করছে। এবং আমি বলবো স্বর্ণকে তো সাপোর্ট করোই, কারণ স্বর্ণ ভালো কাজ করে, অনেস্টলি কথা বলে, মুখের উপর করে। ভাই তোরা তুই একটু ওই স্মোকিং কিলস ওই ব্যাপারটা লিখে দিস, আর যদি না লেখার প্রয়োজন পড়ে সেটা ভালো। আজকে আমি অনেকবার বলেছিলাম, আগে ওর থাম্বনেল ওই ফটোগুলো দিত, আমি ওকে বলেছিলাম ভাই তুই ওইসব বন্ধ কর, ঠিক আছে, এমনি তুই যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ভালো কথা বলিস। আমার জিভ কাটা অনেকে হয়তো জানে, যার জন্য আমার কথা তোতলে যায়, ছোটবেলায় জিভটা কেটে গেছিল, আদারওয়াইজ আমি তো তোতলাই, ঠিক আছে, আমার তো এডিট করতে ওই জন্য চাপ হয়, কোথাও এক্সাইটেড হয়ে কথা আটকে গেছে, বেরোচ্ছে না, বাফারিং বলে ডাকতো আমাকে কলেজে। না তুই তোতলা, তোর ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা আলাদা। আমার কি বলতো, আমি যদি তোকে শব্দ বলছি না, তার মধ্যে হয়তো দুটো ওয়ার্ড খেয়ে নিলাম, এরকম মনে হবে। মানে আমার জিভটাই শব্দগুলো আটকে যায়, বুঝলি তো, মানে বেরোই না। আমি তোতলা নই, ফ্লুয়েন্ট, কিন্তু শব্দ আটকে যায়, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো অডিয়েন্সকে এটাই বলে যে ভালো কাজের পাশে থাকো তোমরা, যেমন ছিলে। স্বর্ণকে 1 লাখ সাবস্ক্রাইবার করে দাও, ঠিক আছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা সত্যি কথা বলছি, যত লোক আমাকে আজ অব্দি আনসাবস্ক্রাইব করেছে না, মানে ধরো সাবস্ক্রাইব ছিল, আমার কোনো কথা শুনে আনসাবস্ক্রাইব করেছে, তাদেরকে আমি অ্যাড যদি করি তাহলে আমার 13-14 হাজার হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার 13-14 হাজার এতদিনে হয়ে যেত। মানে আমাকে বহু পুরনো আমার একটা সাবস্ক্রাইবার, সে আমাকে সেদিনকে শিয়ালদাতে দেখেছে, দেখে আমার সাথে সে কথাবার্তা বলছে। এবার আমি না তাকে, মানে সে আমাকে এমন রেফারেন্সে কথা বলছে, আমি বুঝতে পারছি যে সে আমার চ্যানেল দেখছে বহুদিন ধরে। তারপরে সে আমাকে বললো, তো তারপরে তুমি এই ভিডিওটা বানালে, তারপর থেকে তোমার চ্যানেল আর ফলো করি না, তোমার তুমি মাঝে মাঝে চ্যানেলের প্রবলেম। আমি তো একটা মজার ইনসিডেন্ট বলি, আরে এটা খুবই মজার। আমি তো যখন বাড়ি যাই, আমি অন্ডাল স্টেশনে নামি, অন্ডাল বলে একটা স্টেশন থাকে, ওখানে কানেক্টিভ ট্রেন থাকে, তো দুটো ট্রেনের মধ্যে মনে কর 1 ঘন্টা ডিফারেন্স থাকে, ঠিক আছে। তো আমি ক্যান্টিনে যাই, কখনো হয়তো চিলি চিকেন পরোটা খাই বা কখনো কাটলেট খাই, মানে কিছু খেয়ে টাইমটাকে ইয়ে করি, ঠিক আছে। এবার সেদিন খেয়ে দিয়ে বেরিয়েছি, এবার আমি ট্রেনে উঠে গেছি, বাড়ি পৌঁছে গেছি, তখন একজন কমেন্ট করেছে আমাকে একটা ভিডিওর তলায়, দাদা চিলি চিকেন পরোটাতে তো ভালোই খেলে, ঠিক আছে। অন্ডালে আমি বললাম ভাই তুই তো দেখছিস আমি খাচ্ছি, এসে কথা বল, এসে কথা বলতেও তো পারিস। লিখলামও, না দাদা গেলাম না, ভাবলাম তুমি বিরক্ত হবে খাচ্ছ। আমি বললাম ভাই বিরক্ত হবো না, আমি খাই দিতাম তোকে 1 প্লেট। সাবস্ক্রাইব করিস তোরা, ভিডিও দেখিস, এটা তো বড় প্রাপ্তি আমাদের। তুমি কত লাকি ভাই, তোমাকে বলছে এরকম ভাবে খাওয়াবে, আর কলকাতায় এলে আমার সাথে দেখা পর্যন্ত করে না। আজ অব্দি কত লক্ষবার কলকাতায় এসছে, যে কখনো যে স্বর্ণ কোথায় আছিস, অফিস ম্যানেজ করে কি আসতে পারবি, কোনোদিন বলেনি, ঠিক আছে, ওকে। তো এটার জন্য সুদীপদাকে তোমরা ওখানে বলো, ঠিক আছে, যাতে এর পরের বার দেখা যেতে পারে। কম যায় ভাই, এখন যাই না। সেদিন ইডেনে খেলা দেখতে গেছিলাম, তোকে বলেছিলাম ফোন করে যে যাচ্ছি, আমার মনে আছে। আমি তো খেলা ফেলা দেখি না, আমি জানি না সেদিনকে আমি কোথায় ছিলাম, কে জানে। তো যাই হোক, তো এই হলো গিয়ে ব্যাপার আমাদের আজকে ডিসকাশন। আমার ভালো লাগলো আড্ডা দিয়ে, কারণ আমি সত্যি বলতে অনেকদিন পর আড্ডা দিলাম, কারণ আমার আর খুব একটা কোথাও যাওয়া হয় না, কোনো চ্যানেলে খুব টাইম হয়ও না, কেউ ডাকেও না আমাকে। তো যাই হোক, আর ডাকে তো আমাকেও কেউ না, আমি লোকজনকে ডাকি যে ভাই, কারণ আমি একটা জিনিস বুঝেছি যে আমি একা যখন কথা বলি না, তখন আমি অনেক সময় খুব বিষাক্ত কথা বলি, ঠিক আছে। আমার সঙ্গে কেউ যদি একটা থাকে, আই এম লাইক অনেক ভদ্র হয়ে যায়, ঠিক আছে। যে তবে একটা ব্যাপার দেখো, আজকে তোমার সাথে আমি এটা করলাম, তার একটা মেজর কারণ হচ্ছে গিয়ে ওই তোমাকে আমি যেটা বলছিলাম কলে, যে দুর্গাপুর জাংশনে তোমার ট্রেলার রিভিউটা দেখেই বুঝলাম যে যেহেতু তুমি পেশাগতভাবে এদিকে আছো,
ফলে এটাকে তুমি যত ভালো করে অ্যানালাইজ করতে পারবে জিনিসটা, যে কতটা রিয়েলিস্টিক কতটা রিয়েল, সেটা আমরা কেউ কিন্তু পারবো না, কারণ এগুলো না খুব টপিক ওয়াইজ, ঠিক আছে? এটা এমন একটা ক্রুশিয়াল টপিকের দিকে যাচ্ছে যেটাতে ওই ওই ইন্ডাস্ট্রির একজন এক্সপার্ট থাকলে পর ভালো হয়। ওকে, যে তাহলে সে জিনিসগুলো আরো অ্যানালাইজ করে লোককে বলতে পারে, বা আলোচনাটা আরো বেশি গঠনমূলক হয়। না, দুর্গাপুর এটা আরো কাছের, কারণ ফার্মাসিস্ট আমার হয়ে ওঠে দুর্গাপুর থেকে, মানে দুর্গাপুর কলেজেই পড়েছি। যে জাংশন মল দেখানো হচ্ছে ওই ড্রোন সিকোয়েন্সে, ওই জাংশন মলেই আমরা পড়ে থেকেছি, মানে আমাদের সামনে মলটা হয়েছে, ঠিক আছে, ওখানেই আমরা সিনেমা দেখতে গেছি কলেজ লাইফে। তো ওই জন্য এই পুরো যখন ট্রেলারটা দেখেছিলাম না, আমার জন্য ওটা একটা ইমোশনাল জার্নিও ছিল, মানে পুরো জিনিসটা আমার সামনে ওই 4 বছরের কলেজটা উঠে এসেছিল, তার জন্য আমি আরো বেশি করে রিলেট করতে পারছিলাম আর কি। আমার ছোটবেলাতে দুর্গাপুর জায়গাটা খুব ফেভারিট ছিল। আমার মেজো মাসি মেশোর বাড়ি ছিল দুর্গাপুরে, ঠিক আছে? কোথায় আমি জায়গাটার নাম আমি বলতে পারবো না, বাট খুব সুন্দর একটা জায়গা ছিল। সেখান থেকে একটা স্ট্রেট রাস্তা যেটা শান্তিনিকেতনের দিকে গেছে। আমার 2 দিদি, তাদের মধ্যে এখন একজন দেশের বাইরে রয়েছে, আর একজন মেদিনীপুরের সাইডে, উনি অধ্যাপিকা, ওই যে দিদি তোর জন্য ইউনিভার্সিটির বিরিয়ানি নিয়ে প্রফেসর। এসেছিল। না 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 না, ওটা তো আমার আপন বোন। এটা আমি মাসতুতো দিদির কথা বলছি, ঠিক আছে? এবার আমার মাসি মেশো দুজনেই ক্যান্সারে গত হয়েছেন, ঠিক আছে? তো আমি লাস্ট যখন দুর্গাপুরে গেছি তখন আমি বহু ছোট, ওই দিদির বিয়ের সূত্রেই। এবার জিনিসটা আরো পরিষ্কার মনে আছে, কারণ তখন আমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল, ঠিক আছে? তারপর থেকে দুর্গাপুর কখনো যাইনি, বাট দুর্গাপুর জায়গাটা মানে খুব ছোটবেলার মেমোরি তো হয় না, যে খুব পরিষ্কার। তো আমার মনে আছে দুর্গাপুর স্টেশনে আমি কমিক্স কিনতে গেছিলাম বাড়িতে কাউকে না বলে, লুকিয়ে লুকিয়ে চলে গেছিলাম স্টেশনে, দেখেছিলাম কমিক্সের বই। না, দুর্গাপুর জামশেদপুর এগুলো হচ্ছে প্ল্যান্ড সিটি, তার জন্য তুই বড় বড় রাস্তা পাবি, ফাঁকা রাস্তা, গাছ, এইসব কিছু পাবি। দুর্গাপুর ভীষণ একটা ভালো সিটি, মানে পরিষ্কার আর পরিচ্ছন্ন। শীতকালের সকাল, আমার দুর্গাপুরে মানে শীতকালের সকাল খুব পরিষ্কার মনে আছে, যে পুরো কুয়াশা, মানে লোকজন সাইকেলে আসছে, তো সাইকেলটা দেখা যাচ্ছে না, মাথাটা পাওয়া যাচ্ছে, দেখতে মনে হচ্ছে যেন হাওয়ার মধ্যে ভেসে ভেসে যেন আসছে। তো যাই হোক, এবার সুদীপ দা একটা বিয়ে যদি করে ফাইনালি, তাহলে অ্যাটলিস্ট ধানবাদটা অ্যাটলিস্ট ঘুরে দেখা হয়। ওকে, বাট সুদীপ দাকে আপনারা কমেন্টে বলুন বিয়ে করতে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এই ছিল বক্তব্য। আমরা আমাদের সেশন আজকে বন্ধ করলাম। কমেন্ট বক্স খোলা আছে, সুদীপ দার চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমারটা তো করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? যাই হোক, আমি কিন্তু বলি না আজকাল, ঠিক আছে? এটা বোধহয় লক্ষ কোটি বছর বাদে বোধহয় বললাম যে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, চলো টাটা, বাই, আবার যেন দেখা হবে। চলো, বাই বাই বাই।